ইন্ডিকেটর হিসেবে যেসব কথা বলছেন যে ইম্পোর্ট কমানো কিংবা রেমিটেন্স নির্ভরশীলতা, এটা তো অর্থনীতিতে যে খুব বড় রকমের দীর্ঘমেয়াদে কি সুবিধা দেয় বা দেবে? দেয় না। এটা হচ্ছে যে সাময়িক ইমার্জেন্সি একটা সিচুয়েশন ট্যাকেল দেওয়া। ইমার্জেন্সি সিচুয়েশন ট্যাকেল দেওয়ার সাথে সাথে ইকোনমি আসলে তো স্টেবল হচ্ছিল আস্তে আস্তে। যেটা দরকার ছিল সেটা হচ্ছে যে প্রাইভেট ইনভেস্টমেন্ট মূলত, সেটা কিন্তু আশানুরূপ ছিল না গত দেড় বছরে। তো এখন সব কাজ তো হয়তো একটা সরকারের পক্ষে সম্ভবও ছিল না। এই সরকার যদি সেটা চিন্তা করে একবার ভেবেছিল, নতুন গভর্নর এসে বললেন বাংলাদেশ ব্যাংকের যে আমি ইন্টারেস্ট রেট কমিয়ে ইনভেস্টমেন্ট বাড়াবো প্রাইভেট সেক্টরে। পরে আবার গতকাল পরশু মনে হলো যে না, এই যুদ্ধের কারণে ইন্টারেস্ট রেট কমানো সম্ভব না এখন। তার মানে সেই অ্যাটেম্পটাও আপাতত স্থগিত। তো কিন্তু তারপরেও যেভাবে হোক উৎপাদন বাড়াতে হবে, বিনিয়োগ বাড়াতে হবে। মানে আপনার প্রশ্নের উত্তর হচ্ছে যে উৎপাদন বাড়বে, রপ্তানি বাড়বে, আমদানি কমবে কিছুটা, বা রপ্তানির সাথে আমদানিও বেড়ে যায়, রিমিটেন্স বাড়বে, বিদেশে মানুষজন বেশি যাবে। সব কিছু মিলিয়ে সব জায়গায় আসলে ভালো কিছু কাজ। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। নতুন অর্থমন্ত্রীর যে পদক্ষেপ বা বক্তব্য আপনি এই কয়েকদিনে শুনেছেন বা দেখেছেন, তাতে কি মনে হয় তারা অর্থনীতির হাল সঠিকভাবে ধরে আছেন অথবা এগিয়ে যাবেন? এখন পর্যন্ত তো কোনো মেজর সিদ্ধান্ত নেন নাই। তো শুধু বলছেন যে আগের অর্থনৈতিক রিফরমেশনগুলো আমরা কন্টিনিউ করব। এইটাকে আপাতত আমি ভালো পদক্ষেপ বলে মনে করি। আর নতুন ফ্যামিলি কার্ডের কথা বলেছে, যেটার কোনো সিগনিফিকেন্ট ইম্প্যাক্ট নেই, একটু আগে আমরা আলোচনা করলাম। এছাড়া আর কোনো নতুন পদক্ষেপ নেন নাই। তবে গতকাল সরকার ঘোষণা করেছে যে ঈদ এবং অন্য কোনো উৎসবে আলোকসজ্জা না করে স্বাধীনতা দিবসেও আলোকসজ্জা সম্ভবত সরকারি পর্যায়ে যে ইফতারের যে একটা উৎসব হয় সেটা না করার কথা বলছে। তো তাহলে এই পদক্ষেপগুলোকে ভালো মনে করি। কিচ্ছুতা সাধন করা দরকার, এবং এই কিচ্ছুতা সাধনটা সব স্তরে করা দরকার। করে যতদিন পর্যন্ত ডিজায়ার্ড লেভেলে অর্থনীতিটা স্টেবল না হবে ততদিন পর্যন্ত লাক্সারি আমাদের পরিত্যাগ করা উচিত। এখন এই লাক্সারি পণ্যের কথা তো দীর্ঘ সময় ধরেই আমরা শুনছি। এটা যে নতুন কোনো গল্প বা নতুন কোনো কথা সেটা না। আমরা বিগত গভর্নমেন্টের সময়, অর্থাৎ করোনার সময়ও এরকম সরকার একটা খুব কঠিন সিদ্ধান্ত নিয়েছিলেন এবং সেটা ওই সময় একেবারে বন্ধই ছিল। অর্থাৎ কোনো ধরনের লাক্সারিয়াস প্রোডাক্ট বাংলাদেশে ইম্পোর্ট হয় নাই। এরকম এমনকি খুব দামি মোবাইল পর্যন্ত আপনার এয়ারপোর্টে আটকে দেওয়ার মতো ঘটনাগুলো ঘটেছে। সেই সময়েও আমরা এই গল্পগুলো শুনেছি এখনও। তাহলে মানুষ কি এরকম এই রেজিস্ট্রেশন একটা বাধা নিষেধের মধ্যেই তাদের জীবন কাটাবে? মানে অর্থনীতিতে তাহলে তাদের রিল্যাক্সেশন কোন জায়গায়? আসলে লাক্সারি প্রোডাক্টের উপর যে রেস্ট্রিকশন, এটাতে কিন্তু আমরা অলরেডি অ্যাডজাস্ট করে ফেলেছি। আমরা কিন্তু হাহাকার করছি না লাক্সারি জিনিসের জন্য। আর তাছাড়া আরেকটা জিনিস দেখবেন, আমি কিছু উৎপাদন খাতে কিছু পরিবর্তন দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে যে অনেক লাক্সারিয়াস প্রোডাক্ট, যেমন কসমেটিক্স একটা এক্সাম্পল আমি দিলাম, এগুলো কিন্তু লোকালি উৎপাদন হচ্ছে এবং স্থানীয় উৎপাদিত প্রোডাক্টের প্রতি মানুষের আকর্ষণ বেড়ে গেছে। এটা কিন্তু একটা পজিটিভ দিক। লাক্সারি বললে কিন্তু আমরা প্রথমে কিন্তু কসমেটিক্স নিয়েই চিন্তা করি, তারপরে আরও আছে লাক্সারি আইটেম অনেক আছে। তো এই ব্যাপারটা কিন্তু গত কয়েক বছরে আমাদের ইন্ডাস্ট্রিগুলোতে উৎপাদন বেড়েছে, কনজিউমারদেরও কনফিডেন্স আসছে। এবং আপনি একটা জিনিস দেখবেন যে আমাদের আগে গাড়ি, আমরা আগে রিকন্ডিশন টয়োটা গাড়ি ইউজ করতাম, এখন কিন্তু বিভিন্ন দেশের নতুন গাড়ি আসছে, অর্থাৎ মানুষের চয়েসে একটা চেঞ্জ আসছে। সেটা হচ্ছে যে আমরা প্রচুর চাইনিজ গাড়ি এখন দেখতে পাচ্ছি, এবং এগুলো সবই নতুন গাড়ি, পুরনো গাড়ি না। তো এই যে মানুষের যে আস্থা, লোকাল অ্যাসেম্বল, কিছু গাড়ি কিন্তু লোকালি অ্যাসেম্বলও। মানুষের যে আস্থা, মোটরসাইকেল এখন আমদানি কিন্তু মোটরসাইকেল 10%-এর নিচে, 90% কিন্তু লোকালি অ্যাসেম্বল হচ্ছে। তার মানে লোকালি অ্যাসেম্বল জিনিসের প্রতি মানুষের আগ্রহ বেড়েছে। তো এই আপনি যে লাক্সারির কথা বলছেন, সে লাক্সারিটা ইম্প্যাক্ট হবে না। তো আমি যদি কম্পোনেন্টস এনে গাড়ি এখানে অ্যাসেম্বল করি,
তাহলে তো গাড়ির মতো লাক্সারি জিনিস আমদানি আমি করছি না, আমি কিছু কম্পোনেন্ট এনে ভ্যালু এডিশন করছি। এদিক থেকে এটা আমাদের দেশে আসলে আলোচিত হচ্ছে না। আমি টকশোতেও আলোচনা দেখি নাই। আমাদের যে কিছু বেসিক জিনিসে আমাদের বিভিন্ন ইন্ডাস্ট্রি হয়েছে এবং এগুলোর একটা পজিটিভ দিক আমাদের আছে, এটা কিন্তু ভিজিবল, দৃশ্যমান। এবং ওই লাক্সারি আইটেম উৎপাদন আমদানি বন্ধ করে দেওয়ার ব্যাপারে মানুষের ভিতরে কোনো হাহাকার নাই। হ্যাঁ, তো সুতরাং আমরা এটাতে আমরা অভ্যস্ত হয়েছি, এটা খুব ভালো দিক। কারণ মানুষের চয়েস, মানুষের টেস্ট এগুলো পরিবর্তন না হলে অনুৎপাদনশীল খাতে আমাদেরকে টাকা পয়সা খরচ করা, ব্যয় করা, এই লাক্সারির মতো অবস্থা অন্তত বর্তমানে আমাদের অর্থনীতিতে নাই। সেটা আমাদেরকে বিবেচনায় নিতে হবে। যেমন ফরেন ট্যুর, সরকারি কর্মকর্তাদের ফরেন ট্যুর কিন্তু সরকার অনেকটা রেস্ট্রিক্টেড করেছে, যদিও 100% কন্ট্রোল করতে পারে নাই। যেমন এখনও সরকারি কেনাকাটায় ইন্সপেকশন করার জন্য সরকারি 10-12 জন, 20 জন, 30 জন করে বিদেশে যায়, ফরেন ট্যুর করে। তো এটা করতে যে ওরা অনেক বেশি টাকা পয়সা নষ্ট করে। আর মানে দুঃখজনক ব্যাপার হচ্ছে যে ডিপার্টমেন্ট, ওই ডিপার্টমেন্টের নন টেকনিক্যাল কর্মকর্তারা ফরেন ট্যুরে যায়। ইভেন ওই ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়াররাও কিন্তু প্রিশিপমেন্ট ইন্সপেকশন, এটা একটা এক্সপার্ট কাজ। ইঞ্জিনিয়ার হইলে সে প্রিশিপমেন্ট ইন্সপেকশন করতে পারবে, এটা কিন্তু সঠিক নয়। ইঞ্জিনিয়ার হলে সব জানতা নয়। কিন্তু প্রিশিপমেন্ট ইন্সপেকশন একটা মেশিন, একটা কেমিক্যাল, একটা প্রোডাক্ট ঠিকমতো দিচ্ছে কিনা এইটার টেস্ট করার জন্য, ইন্সপেকশন করার জন্য বিশেষজ্ঞ দল আছে। এবং এইটা হচ্ছে বাংলাদেশের আইন অনুযায়ী থার্ড পার্টি করবে বিশেষজ্ঞ দল। আমাদের দেশে ওই যে ডিপার্টমেন্ট কেনাকাটা করে ওরা চলে যায়। হ্যাঁ, এবং এটা নিয়ে মামলাও হয়েছে যে তারা ইন্সপেকশন না করে 5 স্টার হোটেলে থেকে আবার ফেরত চলে আসে। এটা নিয়ে BIWTCর একটা মামলাও হয়েছে। তাতে প্রমাণিত যে তারা এই ফ্যাক্টরিতে, শীতের কারণে ফ্যাক্টরিতে যায় নাই, হোটেলে বসে তারা ইন্সপেকশনের পজিটিভ রিপোর্ট দিয়েছে। এবং সেই ফ্লাড লাইটগুলো আসার পরে BIWTC জাহাজে সেগুলো ঠিকমতো চলছিল না, যার জন্য শ্রমিক ইউনিয়ন মামলা করেছিল। তো এটা আমাদের এভিডেন্স আছে আমাদের দেশে। তা আমরা সেখানে আমাদের 0 ফরেন ভিজিট করা উচিত। আর 30 জন তথাকথিত বিশেষজ্ঞ প্রিশিপমেন্ট ইন্সপেকশন করতে গেলে যে খরচ, একজনের যে খরচ, সেই টাকা দিয়ে একজন বিশেষজ্ঞ ইন্সপেকশন দিয়ে এটা ইন্সপেকশন করানো সম্ভব। আরও একটা মারাত্মক ব্যাপার হচ্ছে, আপনি যদি বিশেষজ্ঞ দিয়ে ইন্সপেকশন করান, তারপরে যে ভুল জিনিস আমাদের দেশে আসে, তারা কম্পেনসেশন দিতে বাধ্য। কিন্তু আমাদের সরকারি কর্মকর্তারা যদি ভুল ইন্সপেকশন করে দিয়ে আসে এবং সেটা যদি ভুল মাল আসে, তাদের তো কোনো বিচার নাই। তারা তো সরকারি তাদের চাকরি পলিসি অনুযায়ী, নীতি অনুযায়ী তারা তো প্রোটেক্টেড, তাদের কোনো বিচার হবে না। তো তাহলে আমরা এত টাকা খরচ করি কিন্তু এটা তো কোনো আউটপুট নাই। এই ধরনের অনুৎপাদনশীল খরচগুলোকে আরও কমিয়ে আনা দরকার। ফরেন কারেন্সি আমাদের সেভ করা দরকার এবং দেশের জনগণকে একটু সচেতন হওয়া দরকার। শুধু সরকার সচেতন হলে তো চলবে না। কনজিউমারদের টেস্ট চেঞ্জ হয়েছে, আমি বললাম আপনাকে, কিছু এক্সাম্পল দিলাম। 100% এই টেস্ট পরিবর্তন করা দরকার। আমাদের দেশ থেকে আরেকটা এক্সাম্পল দিলে খুব আপনার কাছে হয়তো আপনি পছন্দ করবেন। আমাদের সুন্দরবনের মধু আমাদের বাংলাদেশের কোম্পানিগুলো যদি প্যাকেট করে বিক্রি করলে আমরা কিনি না। হ্যাঁ, আমাদের এই মধু স্মাগলিং হয়ে ভারতে চলে যায়, ওরা ওইটা প্যাকিং করে আবার রপ্তানি করে আমাদের দেশে। তা আমাদের মধু স্মাগলিং হয়ে ভারতে গেলো, সেখানে প্যাকিং হলো, আসলো, আমরা ব্র্যান্ড ওইটা কিনি, কিন্তু নিজেদের লোকাল ব্র্যান্ড আমরা কিনি না। আপনি নিজে মার্কেটে যে চিন্তা করবেন তো দেখি আপনি কোন মধুটা কেনেন, দুইটাই সুন্দরবনের মধু। তাহলে আমাদের দুর্ভাগ্য, এটা তো আমাদের জাতীয় দুর্ভাগ্য যে আমাদের প্রোডাক্টটাকে আমরা এদিক দিয়ে ঘুরিয়ে দিলে আমরা খাই, অত সরাসরি কিনি না। এটার জন্য কে দায়ী, এই প্রশ্ন বিতর্ক হতে পারে। যারা এটা বাংলাদেশের মার্কেটে বিক্রি করে তাদের উপর আমাদের আস্থা নাই। আমাদের কেন আস্থা নাই? ওদেরকে রেগুলেট কেন করা হয় না? তাদের আস্থা আনার জন্য জাতীয়ভাবে কি আমাদের কোনো পদক্ষেপ আছে? যা আমাদের মধু আমরা সুন্দরবন থেকে ঢাকা এনে কেন এটাকে কিনবো না? এইরকম আপনাকে শত শত এক্সাম্পল দিতে পারবো যেখানে আমাদের
মানসিকতার পরিবর্তন দরকার, নীতির পরিবর্তন দরকার, এবং সামগ্রিকভাবে জাতীয়ভাবে আমাদের চিন্তাভাবনার পরিবর্তন দরকার, আমাদের কালচারের পরিবর্তন দরকার। বিদেশি জিনিস মানেই ভালো,